আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রূপার গল্পকথন অডিও বুকে। আজ আপনারা শুনবেন ময়ূরাক্ষী পর্ব ৪। শুরু করছি পর্ব ৪। প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি বড় ফুপু। পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছা করে তা হচ্ছে কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করব কিনা ভাবছি, তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? মানুষকে মুখ দেখাতে পারবো না রে। আমি বিছানায় বসতে বসতে বললাম, মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল, তারপর আর রাতে ফিরে যায়নি, তাই তো? তুই জানলে কি করে? অনুমান করছি। আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর রিনকি। ছেলে নাকি রাতে তোর ফুপার অসুখের খবর পেয়ে এসেছিল, ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আর ওই বদ মেয়ে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি? আমার তো হাত ঘামছে। কিরকম বদ মেয়ে চিন্তা করে দেখ। মেয়ের কত বড় সাহস! ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ওই ছেলেরই বা কেমন আক্কেল, রাত দুপুরে এলো কি জন্যে? হ্যাঁ, দেখ না কাণ্ড। বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে, এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে। রাত কি চলে গেছে নাকি? খুবই সত্যি কথা। এখন ধর কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কিভাবে? আমি এক্ষুনি নিচে যাচ্ছি ফুপু। ওই ফাজিল ছেলের গালে ঠাস করে একটা চড় মারবো, তারপর দ্বিতীয় চড় মারবো রিনকির গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থই হয় না। তুই সব সময় অদ্ভুত কথাবার্তা বলিস কেন? ওই ছেলের গালে তুই চড় মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে দুদিন পর এবারে জামাই হচ্ছে, তার গালে তুই চড় মারতে চাস? তোর কাছে এলাম একটা পরামর্শের জন্যে, আর তুই কি বলছিস সেগুলো? আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেব? হুম, কাজে ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক, আসল অনুষ্ঠান হবে পরে। বিয়েটা হয়ে যাক। ফুপু নিঃশ্বাস ফেললেন, মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি। ওরা আবার ভাববে না তো আমরা চাপ দিচ্ছি? চাপাচাপির কি আছে? ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ। বিয়ে যে দিচ্ছি, এতেই তো তার ধন্য হওয়া উচিত। তার ৩ পুরুষের ভাগ্য বলা যেতে পারে। অপু বিরক্ত হয়ে বললেন, ছেলে এমন কি খারাপ? খারাপ তা তো বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষের শর্টে কিছু আসে যায় না। পুরুষ হচ্ছে সোনার চামচ, সোনার চামচ বাঁকাও ভালো। আজ এ বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে? দেখি কথা বলে, আমার ধারণা হবে। তোর কথা তো আবার সবসময় মিলে যায়, একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হিমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে অবশ্যই। বলে ফেলো। রিনকির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে। 2 দিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, 2 দিন পরে পূর্ণিমা? তা তো জানতাম না। মানে, কথার কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আজ রাতের ট্রেনে রিনকিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি। পরে একটা রিসেপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকের আত্মীয় স্বজনদের কি বলবে? ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি শুধু রিনকির বাবা মাকে একটু রাজি করান। মানে রিনকি বেচারের অনেক দিনের শখ, ওর জন্যই খারাপ লাগছে। না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলে তা মেটানোই উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই। তাহলে তুমি বরং ওইটাই দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দে ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিনকি আমাকে বলেছিল হিমু ভাইকে বললে উনি ম্যানেজ করে দিবেন। আপনি যে সত্যি সত্যি ম্যানেজ করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কি নিয়ে গল্প করলে সারা রাত?
গল্প আর কি করব বলুন? রিঙ্কি এমন অভিমানী, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেনসিটিভ মেয়ে। কথায় কথায় একসময় বলেছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে আমার সামান্য পরিচয় হয়েছিল। এতে রিঙ্কি কেঁদে অস্থির। আমাকে বলেছে আর কোনোদিন যদি আমি ওই মেয়ের নাম মুখে আনি, সে নাকি সুসাইড করবে। এরকম মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে। খুবই দুশ্চিন্তা লাগছে হিমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায়ই সে হেনার কথা বলে রিনকিকে কাঁদাবে, কাঁদিয়ে আনন্দ পাবে। রিনকিও কেঁদে আনন্দ পাবে। ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম, কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো। তার চেয়ে যা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফুপা ফুপুকে রাজি করাচ্ছি। রাজি হয়েছে কিনা জেনে গেলে ভালো হতো না হিমু ভাই? আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি কি এটা জানো না? জানি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছো। অসম্ভব সুন্দর জ্যোৎস্না হয়েছে। সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে। আর তোমরা? আমরা কি হিমু ভাই? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি এবং বাদল ওদের 11টা ট্রেনে তুলে দিতে এলাম। ফুপা ফুপু এলেন না। ফুপার শরীরটা হঠাৎ খারাপ করেছে। ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিনকি বলল, হিমু ভাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দ লাগছে, আনন্দের পরই তো কষ্ট আসে। যদি খুব কষ্ট আসে? কষ্ট আসবে না, তোদের জীবন হবে আনন্দময়। তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি। এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না। তুমি কি যে পাগলের মতো কথা বলো মাঝে মাঝে? কিসের নদী? আছে একটা নদী। আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দিই, অন্য কাউকে দেই না। তুই আমার অতি প্রিয় একজন, যদিও খানিকটা বোকা, তবু প্রিয়। তুমি একটা পাগল, তোমার চিকিৎসা হওয়া দরকার। ট্রেন নড়ে উঠল। আমি জানালার সঙ্গে সঙ্গে এগুতে লাগলাম। রিনকির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে। রিনকির চোখে জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর, এই কান্নাই রিনকি নামের মেয়েটির জীবনের শেষ কান্না হোক। শুনছিলেন ময়ূরাক্ষী পর্ব 4। পরবর্তী পর্ব শুনতে রূপার গল্পকথন অডিও বুকের সাথেই থাকুন। ধন্যবাদ।